চৌধুরী ম্যানশনের সকাল থেকে আজ লোকজনের সমাগম প্রচুর। বাড়ির পেছনের সুইমিং পুলটা সূর্যালোককে প্রতিফলিত করে চারিদিকে সোনালি আভা ছড়িয়ে দিয়েছে। 4 দিন আগে জাঙ্কুক একটা কাজে বাইরে গেছে, এখনও আসেনি। তে এই বাড়িতে এসে থেকেই একদিনও রুমের বাইরে যায়নি। আজ যেন তার মন আর শান্ত হচ্ছে না। বাইরের লোকের হই হুল্লে তের মনও আজ ঘরে টিকছে না। অনেক সাহস নিয়ে অবশেষে রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় সে। দেখে দেখে নেন্সি বলে উঠল, আরে ভাবি যে আজ কি মনে করে? নেন্সি, দেখছিস না ভাবি আমাদের 1 সপ্তাহ পর নিচে এসেছে। আপনি ওর কথায় কান দেবেন না তো ভাবি। আর তুই যা, মমকে ডেকে আন। লুসি তেকে নিয়ে গিয়ে সোফায় বসাই। কই দেখি আমার বেটার চয়েস কেমন। জিন বেগম এসে তের পাশে বসেন, তার মুখটা একটু তুলে ভালো করে দেখেন। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। জাঙ্কুক তাহলে তোমার রূপেই মজেছে, রূপের জাদুতেই বশ করেছ বুঝি আমার ছেলেকে। জিনের কথাই তের চোখ ছলছল করে ওঠে। আজ ওই জাঙ্কুকের জন্যই তাকে এত কুকথা ও অপমান শুনতে হচ্ছে। যেটা অতীতে হয়ে গেছিল তা তো হয়ে গেছে, তার জন্য এখন কেন এভাবে অত্যাচার করছে তাকে? লুসি কাঁধে হাত দিয়ে নাড়াতেই তে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। মম তোমায় কিছু জিজ্ঞাসা করছে ভাবি। শি ইজ ওয়েটিং ফর ইয়োর অ্যান্সার। লুসি, ওকে ভাবি কেন বলছো? শি ইজ নট ইয়োর ব্রাদার্স ওয়াইফ। বাট মম, বিগ ব্রো আমাদেরকে তেকে ভাবি বলেই ডাকতে বলেছে। তাহলে আর কি বলি? হোয়াট এভার, আই নিড টু গো নাও। তোমরা তোমাদের ভাবিকে কাজগুলো বুঝিয়ে দাও কালকের ব্যাপারে। জিন চলে যেতেই লুসি আর নেন্সি তাদের ভাবিকে নিয়ে রান্নাঘরে যায়। আমাকে আপনারা এখানে কেন নিয়ে এলেন আপু? অবাক হয়ে জিজ্ঞেস করে তে। আজ থেকে তুমি প্রতিদিন রান্নাঘরের দায়িত্ব পালন করবে, ঠিক আছে ভাবি? আমি? হ্যাঁ ভাবি, তুমি। বিগ ব্রো তো তোমাকে নিয়ে বিয়ে ছাড়া সংসার করবে বলেছে, তাই না? তার সংসারটা কি বেডরুমেই সীমাবদ্ধ থাকবে, নাকি একটু রুমের বাইরেও সংসার করার ইচ্ছা আছে? নেন্সির কথা শুনে তে আর চুপ করে থাকতে পারে না, চোখের জল মুছে উঠতে দেয়। আপনারা সবাই আমাকে যতটা খারাপ মেয়ে ভাবছেন, আমি ততটাও খারাপ নই। আপনার ভাইয়া আমায় এখানে তুলে নিয়ে এসেছে, আমি নিজে থেকে আসতে চাইনি। বাবা শোনো, তুমি যে কেমন মেয়ে আর তোমার বাড়ির লোকেরা কে কেমন, সেটা না আমাকে বোঝাতে এসো না। বুয়া, আপনি এই মেয়েকে কাজগুলো বুঝিয়ে দিন। লুসি আর নেন্সি সেখান থেকে প্রস্থান করে। সেই দিকে তাকিয়ে তে ভাবতে থাকে, আচ্ছা ওরা কি বলে গেল? আমার বাড়ি কে কেমন সেটা ওরা জানে কি করে? আমার বাড়িতে তো ওদেরকে কখনো কাউকে দেখিনি। এবারের নতুন কাজের বেরি নাকি আপনি? পাশে দাঁড়ানো বুয়ার কথায় ভাবনায় চেত পড়ল তের। কাজের মেয়ে? হ্যাঁ, আপা মনিরা তো কইল আপনার কি কাজ করতে হইব বুঝাইয়া দিতে। আমি এই বাড়ির কেউ না খালা, কি কাজ করতে হবে বলুন? তুমি উত্তর দেবে কখন বলো ভাইয়া? জিমিনের শান্ত হুমকিতে বিরক্ত হলো ইয়োনো। কি বলবো কি? তুমি ওই লোকটা কি যেন নাম, জাঙ্কুক, ওনাকে চেনো কিভাবে? আমি জানি না। ঠিক আছে, বলবে না তো? আমি আজই বিয়ের জন্য আব্বুকে হ্যাঁ বলে দেব। জিমিন উঠে চলে যেতে নিলে ইয়োনো জিমিনের হাত পিছন থেকে মোস্টে টেনে ধরে আর তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। কি বললি তুই? মেজর চাচাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি? তোর সাহস তো কম নাই। বলবই তো। আমার প্রতি কিসের তোমার এত অধিকার বোধ? তুই বুঝিস না কিসের অধিকার বোধ? না, বুঝি না। কে লাগি আমি তোমার? সব কথা বলে বোঝাতে হবে বুঝি? তাহলে বলো, ওই লোকটাকে তুমি কি করে চেনো? ইয়োনো জিমিনকে ছেড়ে একটু দূরে সরে আসে। জাঙ্কুকের সাথে আমার আলাপ ফুপুমনের বাড়িতে থাকাকালীন একদিন একটা গ্রেসির স্টোরে ওর সাথে দেখা হয়। সেখান থেকেই চেনা জানা ও বন্ধুত্ব। তার মানে আপায়ও জাঙ্কুক চৌধুরীকে চেনে? কিভাবে চেনে জানি না, তবে জাঙ্কুক তের জন্য পাগল। ওদের মধ্যে কি হয়েছে জানি না, কিন্তু এতটুকু জানি আমার বোনটা ওর কাছে সুখী থাকবে। একবার আপায়ের কাছে নিয়ে যাবে ভাইয়া? কিছুক্ষণ চুপ থেকে ইয়োনো বলে, দেখি জাঙ্কুক পারমিশন দেয় কিনা।
রাতের অন্ধকারে স্নিগ্ধ চাঁদের আলোয় প্রকৃতি বড্ড মোহনীয় রূপ ধারণ করে। হালকা মৃদুমন্দ বাতাস তার সাথে থাকলে আর কী বা চাই। সেই মোহনীয় রাতের অন্ধকারে রান্নাঘরের জানালা দিয়ে বেরোনোর জন্য আপ্রাণ চেষ্টা করতে ব্যস্ত তে। সকালে রান্নাঘরে কাজ করার সময় খেয়াল করেছিল যে বাড়ির সব জানালায় গ্রিল থাকলেও এই জানালাটা একমাত্র গ্রিলবিহীন। তখনই মনে মনে ঠিক করে সে আজ রাতেই সে পালাবে। খুব সাবধানতার সঙ্গে বাড়ির বাইরে বেরোতে সফল হয় তে। এবার কোনো রকমে মেন গেট পেরিয়ে পারলেই ব্যাস। বন্ধ ঘরে মুখের টেপ আটকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তে। গায়ের বেগুনি রাঙা থ্রি পিসটার এক হাত ছিঁড়ে সেখানে গিয়ে তের ফর্সা হাতের বাহু দৃশ্যমান। সামনে দাঁড়ানো ব্যক্তিটি ধীরে পায়ে এগিয়ে এসে তের সামনে দাঁড়ায়। কেন গেছিলে ওদের ওখানে? কি হলো, উত্তর দাও। জাঙ্কুকের হুঙ্কারে কেঁপে ওঠে তে। কিসের জন্য গেছিলে সার্ভেন্ট কোয়ার্টারে তে, বলো। এক ঝটকায় জাঙ্কুক তের জামাটার কাঁধের দিক থেকে টেনে ছিঁড়ে ফেলে, যার ফলে তের শরীর অনাবৃত হয়ে পড়ে। হাউমাউ করে চিৎকার করে কেঁদে যাচ্ছে তে। জাঙ্কুক তার থেকেও দ্বিগুণ চিৎকার করে বলে ওঠে, ওদের লোভনীয় দৃষ্টি খুব ভালো লাগছিল তাই না? এনজয় করছিলে ওদের নোংরা কথাগুলো? শরীরে শিহরণ জাগাচ্ছিল বুঝি? এত কামনার আগুন তোমার শরীরে? বলতে বলতে নিজের হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা তের ফর্সা উন্মুক্ত পেটে চেপে ধরে। তে মা করে প্রাণ ফাটা চিৎকার করে ওঠে। চিৎকার করে লাভ নেই তে, এই সাউন্ডপ্রুফ রুমে কেউ শুনতে পারবে না। আর পেলেও জাঙ্কুক চৌধুরীকে কিছু বলার বা আটকানোর ক্ষমতা কারো নেই। তের গলা চেপে ধরে জাঙ্কুক, এক সপ্তাহ ধরে তোমাকে স্পর্শ করিনি, কারণ আমি চাইনি তোমার মতের বিরুদ্ধে তোমার সাথে মিলিত হতে, কিন্তু আজ তুমি আমায় বাধ্য করলে। জাঙ্কুকের কথায় জোরে জোরে মাথা নেড়ে না বোঝায় তে। জাঙ্কুক তের কথায় কোনো কান না দিয়ে তের শরীর থেকে বাকি বস্ত্র টেনে ছিঁড়ে ফেলতে উদ্যস্ত হয়। চোখ দিয়ে জল গড়ানো ছাড়া কিছু করতে পারল না তে। জাঙ্কুক তাকে বিবস্ত্র করে পাজা কোলা করে বিছানায় নিয়ে যায়। খাটের সাথে তের হাত বেঁধে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণপ্রেয়সীর ওপর। তে অনেক আটকানোর চেষ্টা করেছে কিন্তু পারছে না, কারণ তের হাত পা বাঁধা। জাঙ্কুক তার মনের মতো করে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত। সকালে চোখ খুলতে নিজের বুকের উপরে জাঙ্কুক চৌধুরীকে দেখার পর ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয় তে। বহু চেষ্টা করেও তাকে নিজের উপর থেকে সরাতে ব্যর্থ হয় তে। এত সকাল সকাল জাগাচ্ছ কেন বেব? কাল রাতের আদরে বুঝি মন ভরেনি? এখন আবার লাগবে? লাগলে বলতে পারো, আমি রেডি। ও সব সময় রেডি। সি, আপনাকে দেখে আমার ঘৃণা হচ্ছে জাঙ্কুক, ছাড়ুন আমাকে। আর কিছুক্ষণ এখানে থাকলে আমার বমি হয়ে যাবে। তের কথা শোনা মাত্রই জাঙ্কুক তের গলার নিচে কামড় বসিয়ে দেয়। আহ, লাগছে, আমার লাগছে। মাগো, ছাড়ুন আমাকে, লাগছে তো। আহ প্লিজ ছাড়ুন জাঙ্কুক, ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে উঠে যায়। তে পাশের আয়নায় দেখে জাঙ্কুক যেখানটা কামড়ে ধরেছিল সেখানটায় কেটে দাঁতের ছাপ বসে গেছে, রক্ত পড়ছে। ক্লান্ত ও ক্ষত বিক্ষত শরীরটাকে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে কোনো রকমে বাথরুমে ঢুকে পড়ে তে। কি খবর ওইদিকের? জাঙ্কুক স্যার, আপনি বলেন কি করব? মেরে ফেল, কুপিয়ে কুপিয়ে তারপর মারবি। আমার ভিডিও চাই। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভাবছে তে, কেন কাল পালাতে গেল? কালকে রাতে অমন না করলে আজ এভাবে এসব হতো না। গতকাল রাতে তে রান্নাঘর থেকে বেরিয়ে সোজা গিয়ে দেখে একটি বড় লম্বা দোতলা বিল্ডিং। সাহায্য চাওয়ার জন্য ভেতরে যাইতে, কিন্তু সেখানে যেতেই সে কয়েকটা মানুষরূপী জানোয়ারদের সামনে পড়ে। সেই লোকগুলো তেকে লোভতুর দৃষ্টিতে দেখতে থাকে ও বিভিন্ন নোংরা কটু কথা বলতে থাকে। পালিয়ে আসার চেষ্টা করলে তারা তের হাত আটকে ধরে। তাদের একজন যখন তের গায়ে হাত দিতে যায় তখনই তার হাতে কবজি কেটে নিচে পড়ে যায়। তে পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে ও তার হাতে আছে একটা রক্ত মাখা। চোখের সামনে এরকম দৃশ্য দেখে জ্ঞান হারায় তে। জ্ঞান ফিরে নিজেকে জাঙ্কুকের রুমে বাঁধা অবস্থায় পায়। বাথরুম থেকে বেরিয়ে ভেজা চুল ঝাড়াতে ঝাড়াতে বেলকনিতে গিয়ে দাঁড়াইতে। পরনে তার নীল রঙের সফট জামদানি শাড়ি,
হঠাৎ দুটি বলিষ্ঠ হাত কোমরে স্পর্শ করায় চমকে পিছনে ঘুরতে নিলে জাঙ্কুকের উন্মুক্ত বুকে বাড়ি খায় তে। এই ফাঁকে হালকা করে একবার নিজের প্রাণপ্রেয়সীর ঠোঁট ছুঁয়ে দেয় জাঙ্কুক। এত রূপ নিয়ে কাকে মারার প্ল্যান করছো সুইটহার্ট? আমি বাড়ি যাব জাঙ্কুক। আপনার যা দরকার তা তো কালকে রাতে পেয়ে গেছেন। এবার আমায় যেতে দিন, এখানে আমার দম বন্ধ হয়ে আসে। ঠিক আছে, রেডি হয়ে থেকো, ওই বেলায় দিয়ে আসবো। জাঙ্কুক ভাইয়ের রুমে ওই নীল শাড়ি পরিহিত সুন্দরী নারীটা কে নেন্সি? আই ওয়েন্ট হার অ্যাট এনি কস্ট। দাঁড়াও। রাজভারী কণ্ঠের হুঙ্কারে চৌকাঠে পা দিতে কেউ পিছিয়ে নেয় তে। কোনো দুশ্চরিত্র ও কলঙ্কিত নারীর স্থান তালুকদার বাড়িতে নেই। দাদা যান, অবাক হয়ে তাকায় তে।